ভোটের বাজনা অনেক দিন আগেই বেজে গেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন যে ভোট কবে হবে এবং তার নির্ঘণ্ট কবে ঘোষণা হবে, আর হলেই বা কত দফায় হবে। এই নিয়ে এখন নানা মহলে জল্পনা চলছে, সাধারণ মানুষের মনেও একই জল্পনা। কিন্তু নির্বাচন কমিশন এখনো পরিষ্কার কিছুই জানায়নি, তেমন কোনো ইঙ্গিতও দেয়নি। ফলে একটা ধোঁয়াশা রয়েছে। আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কবে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে এবং হলেই বা তা কত দফায় হবে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর একটা কথা, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে। এসআইআর শেষ হওয়ার পরেই ভার্চুয়াল বৈঠক করেছে নির্বাচন কমিশন। ডিএম, এসপি এবং নির্বাচনের সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক ইতিমধ্যেই হয়ে গেছে। এরপর নির্বাচন কমিশন আসছে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। দুদিন তারা রাজ্যে থাকবেন, 9-10 দুদিন বৈঠক হবে। অবশ্য তার আগের দিন 8 তারিখেই তারা এসে পৌঁছাচ্ছেন। আর এই তাদের আসার আগে আরও একটা টিম পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, 4 জনের টিম। তারাও এই প্রস্তুতিটা খতিয়ে দেখবেন। আর তারপরেই আসবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সাধারণত ভোট ঘোষণার আগে, মানে নির্ঘণ্ট ঘোষণার আগেই এই ফুল বেঞ্চ রাজ্যে আসে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তারপরে পুলিশ এবং প্রশাসনিক যে কর্তারা আছে যারা ভোটের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে তারা বৈঠক করে পুরো বিষয়টা, নির্বাচনের প্রস্তুতি কি অবস্থায় আছে সেটা তারা খতিয়ে দেখবেন এবং দেখে থাকেন। এবারও আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার পশ্চিমবঙ্গে আসার আগেই তারা যাচ্ছেন কেরলে, কারণ সেখানেও একই সময়ে ভোট হবে। কেরলের বৈঠক সম্পূর্ণ করেই তারা চলে আসবেন পশ্চিমবঙ্গে। এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে থাকছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। তো 9 তারিখে যে প্রথম বৈঠক হবে সেখানে স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারা। প্রত্যেকটা দলের ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে তারা বৈঠক করবেন। সেই বৈঠকে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবেন, যেমন ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার তো আলোচনা হবেই। তার সঙ্গে থাকছে রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয় তারা কোন কোন বুথকে স্পর্শকাতর মনে করছেন সেটা তারা জানাবেন। নির্বাচন কমিশন সেগুলো লিখে নেন এবং সেই অনুযায়ী বহু ক্ষেত্রেই দেখা যায় ব্যবস্থা নেওয়া হয়, স্পর্শকাতর বুথ হিসেবে সেগুলোকে চিহ্নিত করা হয়। এছাড়াও বিরোধী দলের যে আইন শৃঙ্খলা নিয়ে অনেক অভিযোগ থাকে সেই অভিযোগও নির্বাচন কমিশন শোনে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে যদি তাদের কোনো মতামত থাকে সেটাও তারা জানাতে পারবেন। তো এই বৈঠকটা হবে প্রথমে রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে 9 তারিখ। এই বৈঠকের পরেই হবে মূল বৈঠক, যে নির্বাচনের প্রস্তুতি কত দূর, কি হয়েছে, আইন শৃঙ্খলার কি অবস্থা রয়েছে। সেই বৈঠকে ডিএম থাকবেন, এডিএম থাকবেন, এসপি থাকবেন, পুলিশ কমিশনার থাকবেন এবং নির্বাচনের সঙ্গে যারা যুক্ত যে আধিকারিক তারা থাকবেন। রাজ্য পুলিশের ডিজি থাকবেন, এডিজি থাকবেন আইন শৃঙ্খলা বিষয়ক, এবং আরও যে সমস্ত অধস্তন কর্মচারী অফিসাররা তারাও সেই বৈঠকে থাকবেন।
সেই বৈঠকে বুথের প্রস্তুতি, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে আলোচনা হবে। যে সমস্ত দাগী অপরাধী আছে তাদের ধরপাকড় কতটা হয়েছে, কি অবস্থায় রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কোথায় কোথায় কিভাবে নিয়োগ করা হয়েছে, এই সমস্ত আইন শৃঙ্খলার বিষয়টি সেই বৈঠকে আলোচনা হবে। কোথাও কোনো খামতি থাকলে সেগুলো পূরণ করার নির্দেশ দেওয়া হবে। সাধারণত এই বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়। এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাবেন। তার একদিন দুদিন পর সাধারণত নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়। 10 তারিখে তারা এখানে বৈঠক করে ফিরে যাচ্ছেন, ফলে 10 তারিখ তো হওয়া সম্ভব নয়, 12-13 হবে না। সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে তারা 15 তারিখের নাগাদ এই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারেন। রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, তিনিও একটা ইঙ্গিত দিয়েছিলেন সাংবাদিকদের যে মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তাহলে এটা ধরা যেতে পারে যে 15ই মার্চের আগে নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রেও আরও একটা বিষয় রয়েছে। আগামী 10 তারিখ মানে 10ই মার্চ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই শুনানিতে হাইকোর্ট কি নির্দেশ দেয় তার উপরেও একটা কিছু নির্ভর করবে। কারণ ইতিমধ্যেই তৃণমূল দাবি করেছে যে 60 লক্ষ এই যে ভোটারের এখনো অমীমাংসিত রয়ে গেছে, তার মীমাংসা করতে হবে, তাদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। কংগ্রেসের অধীর চৌধুরী একই দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। তো বিষয়টা আদালতে উঠবে। সেক্ষেত্রে আদালত কি নির্দেশ দেয় সেটাও একটা বিবেচ্য বিষয়। কারণ গতকাল পর্যন্ত 4 লক্ষ এখন নিষ্পত্তি হয়েছে, 60 লক্ষ থেকে 4 লক্ষ নিষ্পত্তি হয়েছে, এখনো 56 লক্ষ বাকি রয়েছে। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনার যেহেতু ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে, তাই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যেহেতু মামলা চলছে এবং সেখানেই বিষয়টি উঠবে, সেক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে তো প্রথম থেকেই এটার আপত্তি জানানো হচ্ছে যে এর নিষ্পত্তি করতে হবে। কারণ এটা তাদের মরণ বাঁচন লড়াই। কারণ ওই 60 লক্ষের মধ্যেই তো রয়েছে জল মেশানো বহিরাগত ভোটার, বাংলাদেশি বা রোহিঙ্গা ভোটার যাদের বলা হচ্ছে, তাদের বিশাল সংখ্যা তো ওখানেই লুকিয়ে আছে। এবং সেগুলো রয়েছে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে এলাকাগুলোতে এই দক্ষিণ 24 পরগনা তৃণমূলের ঘাঁটি প্রায় সব আসনই তারা পেয়েছে। একটা হচ্ছে নওশাদ সিদ্দিকী আছেন। তো সেই জায়গাতে যদি লক্ষ লক্ষ ভোটার বাদ থাকে, তাহলে তো তৃণমূল কংগ্রেসের ওই জায়গাতে জেতা সম্ভব নয়। ফলে এই এসআইআর এর কাজ, এই যে অমীমাংসিত কাজ, এটা শেষ না করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে আপত্তি জানাবে তৃণমূল। এবং সুপ্রিম কোর্টে তাদের বাঘা বাঘা উকিল রয়েছে, সেই উকিলরা স্বাভাবিকভাবেই এই প্রস্তাব দেবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার উপর অনেকটা নির্ভর করছে। কারণ যদি বলা হয় যে এটা সম্পূর্ণ করে করতে হবে, সেটা তো সম্ভব নয়। কারণ এখন 500 জন বিচারক কাজ করছেন, আর ঝাড়খণ্ড, ওড়িশা থেকে 200 এখনো কাজ শুরু করেননি। তো করলেও সেটা কতটা সম্ভব হবে, তো সেইটা দিয়ে এইবার সুপ্রিম কোর্টের সেই নির্দেশের উপর নির্ভর করছে যে ভোটটা ঠিক সময়ে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারবে কি না। যদি তা না হয়, সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে শাসক দলও চাইবে না
বেশি বাড়াবাড়ি করতে যে সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, রাষ্ট্রপতি শাসন জারি হলে তাদের আর কোনো কর্তৃত্ব থাকবে না, ফলে হয়তো একটা বোঝাপড়ার জায়গায় তারা যাবে। তো সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে আগামী 20 তারিখের মধ্যে এই নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তো এই যে ঘোষণা হবে, তারপর সাধারণত কি হয়, 1 থেকে 1.5 মাস সময় নেয় নির্বাচন কমিশন। 30 দিন মানে 4 সপ্তাহ অথবা বেশি হলে 6 সপ্তাহ, এই সময়ের মধ্যে তারা এই টোটাল প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে। কারণ তার মধ্যে রয়েছে নোটিফিকেশন জারি থাকবে, নোটিফিকেশন জারির 7 দিন পরে থাকবে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা থাকবে, কবে তারা মনোনয়ন জমা দেবেন সেটা একটা 7 দিনের ফারাক থাকে, এই 7 দিনের মধ্যে তারা দেবেন। তারপরে থাকে স্ক্রুটিনি, স্ক্রুটিনির জন্যেও 3 দিন যায়। স্ক্রুটিনির পর থাকে উইথড্রল, তার জন্যেও 1 দিন সময়। তো দিন 10 সেক্ষেত্রে লেগে যায়। ফলে এই যে নোটিফিকেশন জারি হবে তারপরে 10 দিন চলে যাবে। এখন 20 তারিখে ঘোষণা হলে ভোট কিন্তু শেষ করতে হবে 29শে এপ্রিলের মধ্যে, কারণ ওটাই শেষ সময়। গত যে নির্বাচন হয়েছিল তার শেষ দফার নির্বাচনটা হয়েছিল, সেটা 8 দফায় ছিল, সেটা হয়েছিল 29শে এপ্রিল এবং তার 2 দিন পরে কাউন্টিং এবং তারপরে 5 মের মধ্যে মুখ্যমন্ত্রীর শপথ, সরকার গঠন। তাহলে 5 তারিখের মধ্যে শেষ করতে গেলে 29শে এপ্রিলের মধ্যে যথারীতি নির্বাচন কমিশনকে ভোট শেষ করতে হবে। ফলে তার হাতে কিন্তু বেশি সময় থাকছে না, ফলে বেশি দফায় এবার নির্বাচন করা যাচ্ছে না। কথা উঠেছিল যে 1 দফায় নির্বাচন কমিশন ভোট করতে চাইছে। নির্বাচন কমিশন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখেছে এবং এখানে জানতে চেয়েছে দিল্লি থেকে যে 1 দিনে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত কিনা। কিন্তু যেটা জানা যাচ্ছে এই নির্বাচন কমিশন সূত্রে বিভিন্নভাবে যে খবরগুলো এসেছে তাতে এখন পরিষ্কার হয়ে গেছে যে 1 দফায় নির্বাচন হচ্ছে না, 8 দফাতেও হবে না। সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 3 দফায় নির্বাচন হতে পারে। 1 দফায় উত্তরবঙ্গে আর 2 দফায় দক্ষিণবঙ্গে, সেটা গঙ্গার ওপারে এক দফা মানে এই রাঢ়বঙ্গ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এইসব নিয়ে 2য় দফা, আর 3য় দফা বা শেষ দফা হয়তো এই নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এইরকম কিছু একটা ভাগ হতে পারে, সেটা তো নির্বাচন কমিশনই করবে। এইরকম 3 দফায় হয়তো নির্বাচনটা হবে এবং প্রত্যেকটা দফার ভেতরে কম করে 4-5 দিন গ্যাপ তো থাকতেই হবে। কারণ এই যে কেন্দ্রীয় বাহিনী যে আধা সেনা থাকবে, একটা জায়গায় শেষ হওয়ার পর সেই বাহিনীকে নিয়ে তার পরবর্তী জায়গায় যেতে হবে, সেখানে তাদের ব্যবস্থা করতে হবে। এই মুভমেন্টের জন্য যে সময় লাগবে সেই সময়টার জন্য তাকে নির্বাচন কমিশনকে 4-5 দিনের গ্যাপ দিতে হবে। সেক্ষেত্রে কোনোভাবেই 3 দফার বেশি নির্বাচন করা সম্ভব হচ্ছে না, কারণ তার বেশি করতে গেলে 29শে এপ্রিলের মধ্যে এই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। সেক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে গেছে যে সর্বোচ্চ নির্বাচন কমিশন 3 দফায় এবার এই রাজ্যে নির্বাচন করতে পারে। নমস্কার, আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।